কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক, অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। একটা বিষয় হয়েছে কি যে আমি যেকোনো একটা ভিডিও বানানোর পর আপনারা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন। এই কথাগুলো আমি আগেও বলেছি। এই সাম্প্রতিক সময়ে এরকম হয়েছে। বিশেষ করে আওপেয়ার, এফএস-ইয়ট বা এফএসজে, তারপরে ইএফডি, বিএফডি যা আছে আরকি। ছোট, ছোট ভিসা স্কিম যেগুলো আছে সেগুলার বিষয়ে। এগুলা নিয়ে আমি ভিডিও বানানোর মানে কি? মানে কি সবাই চলে আসতে পারবে? বা সবাইকে আমি আসতে বলছি? তা না কিন্তু। এটা জাস্ট হচ্ছে আমি একটা তথ্য দিয়েছি যাদের একেবারেই প্রোফাইল ম্যাচ করে এবং একেবারেই খুবই মোটিভেটেড তারা শুধু আসবে। কিন্তু আমি দেখছি যে ভিডিও দেখার পর আপনারা কেউ যাদের এই সত্যিকারের মোটিভেশন ছিল না কিন্তু জার্মানি যেতে পারবো, যেতে হবে বা যাওয়ার ইচ্ছা আছে সেজন্য আপনারা হুমড়ি খেয়ে পড়ছেন। এটা কখনোই করবেন না। আপনার যেটা ভালো লাগে না সেটা কখনোই আপনারা চিন্তাও করবেন না। আমি চেষ্টা করেছি তথ্য দিতে এবং আমার তথ্য পেয়ে বেশ কিছু ছেলেমেয়ে কিন্তু এসছে বিশেষ করে আওপেন নিয়ে। ঠিক আছে? তো আওপেন নিয়ে আপনারা চাচ্ছেন আরো ডিটেইলস ভিডিও যেন আমি বানাই। কিন্তু এটার কিছু নেগেটিভ জিনিস আমি আপনাদেরকে বলি। আমি চেষ্টা করেছিলাম ব্যক্তিগতভাবে যে এরকম কোনো কিছুর সাথে কথা বলা যায় কিনা। কোনো একটা কোম্পানি যাদেরকে মানে রিক্রুট করতে পারে অথবা আওপেন নিয়ে এসে বিভিন্ন জায়গায় দিতে পারে এরকম। কিন্তু এটা খুব বেশি ইজি না। কারণ হচ্ছে জার্মানিতে আপনারা জানেন ডাটেনশুটস আছে এবং পার্সোনাল বিষয়গুলা নিজেকেই করতে হয়। এগুলো আসলে খুব বেশি সুযোগ নাই। খুব কম ক্ষেত্রে আছে, যেটা অন্য দেশের ক্ষেত্রে হয়তো বেশি আছে। যেমন এজেন্সি থাকে বা এই সেই থাকে। কিন্তু জার্মানির ক্ষেত্রে ওইরকম এজেন্সি বা প্রতিষ্ঠান কাউকে সরাসরি হেল্প করা অনেক, অনেক বেশি কঠিন। তো এখন আপনারা অনেক সময় জানতে চাচ্ছেন যে ভাই আওপেন নিয়ে একটা ডিটেইলস ভিডিও বানান কিভাবে আমরা নিজেরা যেতে পারি এই সেই। এবং আওপেন নিয়ে আসলে অনেকের আগ্রহ আছে যেহেতু এটা একটু সহজ যাদের বয়স 18 থেকে সম্ভবত 26 বা সর্বোচ্চ 27 পর্যন্ত জার্মানিতে ঢোকার বয়স আরকি লাস্ট। সো যেটা হচ্ছে যে আপনারা এই সহজ বিষয়টা নিয়ে আসতে চাচ্ছেন। কিন্তু যারা অলরেডি আওপেয়ার নিয়ে জার্মানিতে এসছে, তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আসলে আওপেয়ারটাকে ধরেন যে একটা পাথ হিসাবে নিয়েছিল আসলে যে কোনরকমে আমি জার্মানিতে যাই। যাওয়ার পরে দেখা যাবে কি হবে। যারা ঐরকম চিন্তা করেন যে যাওয়ার পরে দেখা যাবে কি হবে, তাদের জন্য আসলে জার্মানি না। জার্মানি হচ্ছে যোগ্য, দক্ষ এবং সত্যিকারের সুপার মোটিভেটেড লোকজনের জন্য। শুধু জার্মানি না, ইভেন পৃথিবীর সব দেশই আসলে। যে ওই যে বিয়ে করে ফেললেন, বিয়ে করার পরে মানে অনেকে ভাবে না আগে বিয়ে করে ফেলি পরে দেখা যাবে। এইটা একদম মানে সেকেলে চিন্তাভাবনা। আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কি করতে যাচ্ছেন। আও পেয়ারা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি সত্যিকারের বাচ্চা পালতে পারবেন, ওই বাড়ির হাঁড়ি-পাতিল মাজতে পারবেন, ওই বাড়ির রান্না, কাটাকুটি, ধোয়া-ধোয়ি টুকটাক যেই কাজগুলা থাকে, যেটা আপনার বাসায় ঢাকায় বা চিটাগংয়ে বা বরিশাল, রাজশাহী, সিলেটে আপনার বাড়িতে যে লোকটা কাজ করে, আপনি কি কারো বাড়িতে এসে জার্মানিতে সেগুলা করতে পারবেন? যদি আপনি নিজেকে ঐরকম মনে করেন, ওকে ফাইন তাহলে আসেন। হ্যাঁ? এবং আও পেয়ার থেকে অন্যান্য অপশন কিন্তু আছে। এটা মিথ্যা কথা না। কিন্তু আপনারা যদি এসেই মনে করেন যে আপনার জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে অথবা আপনি চান্স পেয়ে যাবেন হাউস বিল্ডিং এ। বিষয়টা এতটা সহজও না। আপনি হয়তো আও পেয়ার হিসেবে A1, A2 নিয়ে চলে আসছেন। এই যে বাসায় থাকবেন, আপনি যদি সুপার মোটিভেটেড না হন, আপনি যদি খুব স্পিডি লার্নার না হন, খুব তাড়াতাড়ি যদি আপনি শিখতে না পারেন, যদি আপনি B1 মিনিমাম করতে না পারেন, কোনো ক্ষেত্রে B2 লাগতে পারে একটা ভালো মানের হাউস বিল্ডিং ম্যানেজ করার। সো আপনি যদি এই ১ বছরের মধ্যে এটা ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে দেশে ফিরে যেতে হবে। অথবা আপনাকে স্টাডিতে যেতে হবে অথবা জার্মান কোনো সিটিজেনকে বিয়ে করে এখানে থাকার চেষ্টা করতে হবে। সো এগুলা একটাও সহজ না। কারণ এই যে অল্প সময় এখানে আসতে ৩, ৪, ৬ মাস চলে যায়। বিলিভ মি মানে জার্মানির সময়টা এত দ্রুত গতিতে যায়। কারণ হচ্ছে আপনি এত বেশি ব্যস্ত থাকবেন নানান কিছু নিয়ে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এত অল্প সময়ে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করা সহজ না। হ্যাঁ, দেশে যদি আপনার অনেক ভালো প্রিপারেশন থাকে, দেশে যদি আপনি অলরেডি B1 এর কাছাকাছি চলে যান অথবা B1 করে ফেলে থাকেন, তাহলে হয়তো এখানে এসে হাউস বিল্ডিং পাওয়াটা আবার সহজ। কারণ আপনি এখানে আছেন, প্রচুর ইন্টারভিউ হয়তো দিতে পারবেন। আপনার প্রোফাইলটা আপনি ওইভাবে রেডি করলে অথবা আপনি যেই বাসায় হোস্ট ফ্যামিলিতে থাকবেন সেই হোস্ট ফ্যামিলিতে হয়তো মানে মোটামুটি আপনি যদি ভালো মানে ওদের সাথে একটা ইয়ে হয়ে যায়, মানে বন্ডিং হয়ে যায়, তারাও হয়তো আপনাকে হেল্প করতে পারে একটা নরমাল টাইপের হাউস বিল্ডিং খুঁজে পাওয়ার ক্ষেত্রে। সেটা ভিন্ন কেস। কিন্তু নরমালি কি হয়, আমি যাদেরকে চিনি বা ২-৪ জনের সাথে আমার কথা হয়েছে, তারা অনেকেই খুব বেশি ভালো নেয় আও পেয়ার হিসেবে এসে। কেন ভালো নেয়? এমন না যে তাকে ধরে মারছে অথবা একটা মেয়ে আসে, ওই বাড়ির জার্মান লোকটা তার উপর মানে হাত দিছে অথবা তার সাথে কোনো মানে যৌন নির্যাতনের মধ্যে ঘটনা ঘটাইছে অথবা খারাপ চোখে তাকাইছে, বিষয়টা ওইরকম না। বিষয়টা দাঁড়ায় কি? এখানের যেহেতু কালচারটা অন্যরকম, এখানে যেহেতু তাকে এই ধরনের কাজগুলা করা লাগে যেটা সে সারা জীবনে কোনোদিন করে নাই। বাংলাদেশের এই যারা ইন্টারমিডিয়েট পাস অথবা ১৬, ১৭, ১৮, ২০, ২২, ২৪ বছর বয়সের এই লোকগুলা অনেক ক্ষেত্রেই কি হয়?
এই ধরনের কাজগুলা করে না। আর যারা এই ধরনের কাজগুলা করে তাদের আবার একাডেমিক শিক্ষা নাই। লোক যে লোকটা আপনার বাসায় কাজ করে তার নিশ্চয়ই আপনার ইন্টারমিডিয়েট পাস করা নাই অথবা সে জার্মান পারে না অথবা তার এত বড় স্বপ্ন নাই যে সে জার্মানির মতো দেশে চলে আসবে। সো যাদের স্বপ্ন আছে তারা আবার এই কাজগুলা করে না। জার্মানিতে এসে এই কাজগুলা পারে না অথবা হোস্ট ফ্যামিলির সাথে কালচারাল গ্যাপ হয়। ধরেন এমন বাসাবাড়ি আছে যেখানে আপনাকে পোর্ক রান্না করতে হইতে পারে অথবা তাদের যে খাদ্যাভ্যাস, তাদের যে লাইফস্টাইল আপনার সাথে যায় না অথবা বাচ্চার যে নেপি চেঞ্জ করা সেটা আপনি করবেন না বা পারছেন না। এইসব কারণে যখন কোপ হয় না, যখন মিলে না তখন আপনাকে কুন্ডিগুং বলে বা আপনাকে আবজাগেন করে অথবা কি বলা যায় এটাকে বাংলায় যে আপনাকে না করে দিল যে, "না তোমাকে আমার মিলছে না, তুমি অন্য জায়গায় দেখো।" আপনি ৩ মাস ৬ মাসের মধ্যে কোথায় একটা অন্য জায়গা পাবেন? নাও পাইতে পারেন। এরকম ২-১ জন বাসা থেকে বের হয়ে এখন অন্য জায়গায় আশ্রয় নিয়েছে এমন ঘটনাও আমি জানি। নিশ্চয়ই এটা কাম্য না। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি যদি এই অল্প সময়ের মধ্যে একটা হাউস বিল্ডিং অথবা একটা স্টাডি কোর্স অথবা একটা কোনো ধরনের থাকার বন্দোবস্ত করতে না পারেন, তাহলে এই যে আপনি জার্মানি এসছিলেন, এটা কিন্তু আপনার স্বপ্ন মাঠাই মারা গেল এবং আপনি যদি এখানে অবৈধভাবে একদিনও থাকেন, এটা কিন্তু আপনার জার্মানির দরজা অলমোস্ট চিরতরে বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা। কারণ জার্মানিতে অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই। যদি থাকেন আপনি ওভারস্টে করেন কোনো একটা কারণে, আপনার কিন্তু আর জার্মানিতে আসার সুযোগ থাকবে না এবং ২৪ মাস থেকে ৩০ মাস পর্যন্ত ওরা ব্যান্ড করে। সো ২৪ থেকে ৩০ মাস পর্যন্ত যদি আপনাকে ব্যান করা হয়, তাহলে যেটা ঘটনা দাঁড়াবে আসলে এটা কাইন্ড অফ লাইফ টাইম ব্যান। এরপরে যখন আপনি এপ্লাই করতে যাবেন ভিসার জন্য, তখন কিন্তু দেখবে ওরা আপনার প্রোফাইল বা জানবে, ডাটাবেজে দেখবে যে তুমি কেন ওভারস্টে করছিলে? তুমি তো আমাদের আইন মানো নাই। এগুলো কিন্তু ঝামেলা হবে। সেইজন্য আপনি এই ধরনের রিস্কি বিষয়ে আসতে যাবেন না আনলেস আপনি সুপার মোটিভেটেড, আপনি এই লাইনেই কেরিয়ার করতে চান। কেয়ার গিভিং, হেলথ সেক্টর অথবা বাচ্চা-কাচ্চা, হাসপাতাল, নার্সিং এগুলোতে যদি আসেন তাহলে আওপেয়ার ঠিক আছে। আর আপনারা আরেকটা ভিসার কথা বলেন এফএসজে অথবা ইএফডি, বিএফডি যেগুলা বলেন। এগুলো একটা অপশন। বিলিভ মি এগুলো একটা অপশন কিন্তু এই অপশনগুলা বাংলাদেশের আমার ধারণা ১,০০,০০০ এর মধ্যে হয়তো একজনের সাথে ম্যাচ করতে পারে। হ্যাঁ? ভলান্টিয়ার হিসেবে সত্যি যদি আপনি ভলান্টিয়ারি কাজ ভালো লাগে, এই যে বাংলাদেশে স্কাউটিং আছে, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এই ধরনের যারা কাজকর্মগুলা করে, তাদের জন্য ধরেন যে ঠিক আছে এই ধরনের কিছু একটা সে করতে পারে। কারণ সে অলরেডি সামাজিক কর্মকাণ্ড এটা সেটাতে আছে। তো আপনারা হঠাৎ করে শুধু জার্মানি আসার জন্য যদি এরকম কোনো একটাতে কিছু আসেন, যদি আপনি অন্য বন্দোবস্ত করতে না পারেন, ওই আওপেয়ারের মতোই ঘটনা ঘটবে। আপনি এখানে থাকতে পারবেন না। আপনাকে দেশে ফেরত যেতে হবে। সো এই ধরনের রিস্কি বিষয়ে আমি যেতে বলব না। আমি বলব সাস্টেইনেবল ওয়েতে সামনে আগাতে। সাস্টেইনেবল ওয়ে কি? আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আগে ছিল স্টাডি ভিসা, এখন আছে অপরচুনিটি কার্ড আর হচ্ছে আপনার হাউস বিল্ডিং। অপরচুনিটি কার্ডের চেয়েও হাউস বিল্ডিংটা বেশি সাস্টেইনেবল। কারণ অপরচুনিটি কার্ডও খুবই রিস্কি। কারণ ১ বছরের মধ্যে যদি আপনি একটা ভালো জব ম্যানেজ করতে না পারেন, হ্যাঁ, এটা হয়তো ২ বছর পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু ২ বছরের মধ্যে যদি ম্যানেজ করতে না পারেন, আপনি যদি ভালো করে ভাষা না পারেন, তাহলে কিন্তু অপরচুনিটি কার্ড নিয়ে এসেও আপনি এখানে সারভাইভ করতে পারবেন না। সো মানে রিস্ক সব জায়গায় আছে। আপনাকে খুব ভালো করে চেষ্টা করতে হবে রিস্ক কতটা কমিয়ে আনা যায়। রিস্ক কমার সবচেয়ে ভালো অপশন হচ্ছে ভালো করে ভাষা শিখে ভালো একটা হাউস বিল্ডিং এ আসা। যেকোনো ধরনের হাউস বিল্ডিং আবার নেওয়া উচিত হবে না। আপনি আসলে সত্যি ক্যারিয়ার গড়তে পারবেন, এই ধরনের কোনো একটা বিষয়ে হাউস বিল্ডিং করা উচিত বা ক্যারিয়ার গড়তে চান। পারবেন এর চেয়েও বড় বিষয় হচ্ছে চান আপনি। সেইরকম যদি মন থেকে আপনি কোনো কিছু ভালো না বাসেন, যেমন কেয়ার গিভিং একটা কাজ। আমাকে লাখ টাকা দিলেও আমি তো বুড়া মানুষের গায়ে মানে মানে ওদের গা পরিষ্কার করে দেব না, ওদেরকে খাওয়াই দিব না, ওদেরকে মানে সাহায্য সহযোগিতা করতে চাইব না। তাই না? সো আপনার যদি এগুলা ভালো না লাগে আপনি জোর করে ওইসব মানে বিষয়ে হাউস বিল্ডিং এর চেষ্টা অথবা ক্যারিয়ার করার চেষ্টা উচিত হবে না। তো আপনাকে বললাম এফএসজে, ইএফডি, বিএফডি এইগুলা বললাম। তারপরে আওপেয়ার এর কথা বললাম। এবং হচ্ছে আরেকটা বিষয় আছে যে, যেটা বললাম যে, এই ধরনের কোনো একটা ভিডিও কোনো লোকজন যদি দেখে তখন এটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এখন একটা বের হইছে হচ্ছে হাউস বিল্ডিং সার্চিং ভিসা। ঠিক আছে? দেখেন এই জিনিসগুলো যেটা বললাম যে, আমাদের জন্য না। কোনো জিনিস আমাদের জন্য না। হাউস বিল্ডিং সার্চিং ভিসা আপনাকে কেন দিবে? আপনাকে তো ভাই একটা জার্মান ইউনিভার্সিটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার দেওয়ার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আপনি পাচ্ছেন না অথবা আপনাকে ভিসা রিজেক্ট করছে অথবা অপরচুনিটি কার্ড আপনি হয়তো খুবই যোগ্য মানুষ আপনাকে দিচ্ছে না। সেখানে আপনি হাউস বিল্ডিং খুঁজতে আসবেন। সেটার জন্য কেন আপনাকে ভিসা দিবে? বলবে তাহলে ভিসার ক্যাটেগরিটা রাখছে কেন? ভিসার ক্যাটেগরিটা রাখছে হচ্ছে ওই যে উন্নত কিছু দেশ আছে, আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, এসব দেশ থেকে যদি কেউ হাউস বিল্ডিং খোঁজ করতে আসে, হ্যাঁ? তাদেরকে দিতে পারে। কারণ তাদের দেশে ফিরে যাওয়ার অসংখ্য কারণ আছে। সে এখানে থাকতে আসবে কেন? সে সত্যি খুঁজতেই আসবে। তো আপনাকে বাংলাদেশ থেকে আপনিও খুঁজতে আসবেন। কিন্তু আপনি তো আসলে একবার যাইতে চাইবেন। এটা হচ্ছে বাস্তবতা। যে আমি আসছি এবার আমি পর্তুগাল পালায়া যাই বা স্পেন পালায়া যাই অথবা অন্য কোথাও যাওয়া যায় কিনা এই চিন্তা করি। আপনি হাউস বিল্ডিং খুঁজতে আমার ধারণা যদি ১,০০,০০০ লোক অ্যাপ্লিকেশন করে ৫ জনকে দিবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে? সো এইসব জিনিসের
পিছনে মানে মরীচিকার মতো ছুটে কোনো লাভ নাই। এরকম আরেকটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিসা। আমাকে একজন ইনবক্স করলেন, বললেন যে, "আমি 5 পাস, বাংলাদেশ বেশি পড়ালেখা করতে পারি না, পারিবারিক সমস্যা ছিল। সো আপনার একটা ভিডিও দেখছি। আমি জার্মানিতে ভাষা শিখার কোর্স করতে চাইতে চাই। আমি কি যাইতে পারবো কিনা?" এখন আপনারা বলেন, এই লোক মোটিভেটেড ভালো। এই লোক কতটা স্মার্ট আপনি দেখেন। মানে YouTube এ আমার ভিডিও দেখে, দেখে Facebook এ আমাকে ইনবক্স করেছে। তার মানে সে কিন্তু স্মার্ট। কিন্তু একাডেমিক পড়ালেখা না থাকলে এই স্মার্টনেস দিয়ে লাভ নাই। আপনারা ভাষা শিক্ষার যে কোর্স, সেইটার যে প্রিকুইজিট সেটাও যদি না বুঝেন তাহলে তো হবে না। এটার প্রিকুইজিট কি? আপনাকে জার্মানিতে আসতে হলে, ভাষা কোর্স করতে আসতে হলে বাংলাদেশেও একটা সার্টেন লেভেল পর্যন্ত ভাষা শিখার দক্ষতা থাকা লাগবে। মানে আপনি সেখানে কোনো কোর্স করছেন, আরো ফার্দার ভাষা শিখতে আপনি জার্মানি আসতেছেন। সো এই বেসিক যেই ক্রাইটেরিয়া সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি ভাষা কোর্স করতে জার্মানিতে কেমনে আসবেন? এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং ভাষা কোর্সে আসার পরেও আপনার এখানে কিন্তু লাইফটা এত ইজি না। এখানে আপনি যদি অন্যান্য মানে থাকার ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনাকে ফেরত যেতে হবে এবং ভাষা কোর্স করার যে আপনার সময়টা, সেখানে যেই পরিমাণ খরচ হবে, সব খরচ মানে সহজ না কিন্তু। হাজার, হাজার ইউরো খরচ হবে, তাই না? সো এই বিষয়-টিষয়গুলো সব মানে ভেবে চিন্তে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়গুলো বলতে চাচ্ছি। সো আমার কাছে যদি আপনারা পরামর্শ চান, যেটা বললাম আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে আপনারা সাস্টেনেবল ওয়েতে আগাবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ভাষাটা ভালো করে শিখবেন। শিখে হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করতে পারেন অথবা সরাসরি জবের জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে? আর যাদের ওয়েটিং পিরিয়ড নিয়ে কোনো সমস্যা নাই যে আমি ওয়েটিং করব, আমি স্টাডি ভিসা নিয়েই যাব। বাই দিস টাইম আমি ল্যাঙ্গুয়েজটা শিখি, নিজস্ব কিছু স্কিলস শিখি যেগুলা দিয়ে আমি জার্মানিতে জব পেতে আমার সহজ হবে সেই ধরনের। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে, কাজের মনে হয়, একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।